দর্শক, গ্রিন টিভির বিশেষ আয়োজন সমসাময়িক প্রশ্নোত্তরে আপনাদের স্বাগত। দর্শক, আজকে আমাদের সাথে রয়েছেন, আপনারা সবাই তাকে চেনেন, রাজনীতির মাঠের পরিচিত নাম, ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ভাই, আপনাকে স্বাগত গ্রিন টিভি স্টুডিওতে। কেমন আছেন? আপনাদেরকে শুভেচ্ছা। ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের এই সমসাময়িক প্রশ্নোত্তরে রাজনীতি নিয়ে, যেহেতু সামনে নির্বাচন রয়েছে, দেশের পরিস্থিতি নিয়ে, নির্বাচন নিয়ে সব বিষয়ে সার্বিকভাবে আলোচনা করি। যে বিষয়গুলো আসলে অনেক বিষয়ই রয়েছে যে সব জায়গায় আপনারা তো কথা বলেন, অনেক কথাই রয়েছে যে আপনারা সবসময় বলতে পারেন না, বিভিন্ন অনুষ্ঠানে বলেন। কিন্তু আজকে আমার এই অনুষ্ঠানে আমি আশা করব যে একদম মন খুলে কথা বলবেন, মানে যা কিছু বলার ইচ্ছে, যা কিছু আপনি বলেননি এর আগে। প্রথমেই জানতে চাই যে দেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? দেশ কি একটি রাজনৈতিক সমঝোতার মধ্যে যাচ্ছে? আপনার মূল্যায়নটা কি? রাজনৈতিক পরিস্থিতিটা যদি আমরা দেখি যে একটু ক্রিটিক্যাল ওই অর্থে যে জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং নাগরিকদের মধ্যে যে একটা ঐক্য তৈরি হয়েছিল, দুঃখজনক হলেও সত্য যে গত 16 মাসের মাথায় সেই ঐক্যটা ধীরে ধীরে আসলে ফাটল ধরেছে এবং কার্যত ঐক্যটা নষ্ট হয়ে গিয়েছে। সেই জায়গা থেকে আমাদের মনে হচ্ছে যে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন। কারণ হচ্ছে যে এখন যে নির্বাচন আছে বা যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে একটি রাজনৈতিক দল সরকার গঠন করলেই এই সংকটটা কেটে যাবে না। বরঞ্চ আমরা মনে করি যে গত 16 বছরে ফ্যাসিবাদের যে কালো থাবা, সেই থাবা থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দল, অংশীজনরা আলাপ আলোচনা করে রাষ্ট্র সংস্কারের যে কতগুলো বিষয় একমত হয়েছে, যেটা নিয়ে জুলাই জাতীয় সনদ কার্যত জারি হয়েছে এবং জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হয়েছে, সেই ঐতিহাসিক সংস্কারকে বাস্তবায়ন করার জন্য আগামী পার্লামেন্টও খুব গুরুত্বপূর্ণ এবং আগামী সরকার খুব গুরুত্বপূর্ণ। তো আমরা মনে করি যে আগামী এই ঐতিহাসিক পার্লামেন্টে, যেই পার্লামেন্টে কার্যত একটা নতুন বাংলাদেশের গতি মুখ এবং গতিপথ নির্ধারণ হবে, সেখানে আসলে জুলাইয়ের সকল অংশীদারদের উপস্থিতিটা থাকা দরকার। এখন নির্বাচনের ক্ষেত্রে আবার ধরেন প্রতিযোগী রাজনৈতিক দলগুলো এই ঐতিহাসিক দায়িত্ব পালনের পরিবর্তে তারা ক্ষমতায় যাওয়ার জন্য বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়ছে। কাজে সেই ক্ষেত্রে এই যে আমাদের একটা সহনশীল দৃষ্টিভঙ্গি থাকা দরকার, আমাদের যে একটা সমঝোতার রাজনৈতিক পরিবেশ তৈরি করা দরকার, এটার চেয়ে তারা একটা তিক্ততা সৃষ্টি করে ফেলছেন। এবং বিশেষ করে গত কয়েকদিনে আমাদের একজন বিপ্লবী তরুণ ওসমান হাদির মৃত্যু এবং সেই মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে গত অগস্টের ক্ষেত্রে গণ অভ্যুত্থানের পরপর আমরা যে ঘটনাগুলো দেখেছিলাম, যেটা বিভিন্ন দেশেই এই ধরনের একটা ঐতিহাসিক পালাবদলের পরে ঘটে, বাংলাদেশ 15 মাস পরে একটা স্থিতিশীল জায়গায় যাবে, সেখানে আমরা দেখলাম যে নতুন করে বাংলাদেশের স্বনামধন্য দুটো পত্রিকা, প্রথম আলো ডেইলি স্টার অফিসে অগ্নিসংযোগ, নুরুল কবিরের মতো সিনিয়র সাংবাদিক নিউজের সম্পাদক, তাকে হেনস্থা করা, হিন্দু যুবককে পিটিয়ে মারা, বিভিন্ন জায়গায় মাজার ভাঙচুর করা, ছায়ানট ভেঙে ফেলা, ছায়ানটের মতো সাংস্কৃতিক সংগঠনের আক্রমণ। তো এইটা কি ইন্ডিকেট করে? এটা সমাজের মধ্যে স্পষ্টতই একটা বিভাজন, বিদ্বেষ এবং একটা সংঘাতময় পরিস্থিতিকে ইন্ডিকেট করে। তো এই দিক সব কিছু মিলিয়ে যে একটা ক্রিটিক্যাল ট্রানজিশনাল সময়ে আমরা আছি, এইখানে রাজনৈতিক দলগুলোকে, সরকারকে একটা দায়িত্বশীল আচরণের মধ্যে দিয়ে একটা নতুন দিকে আমাদেরকে ধাবিত হতে হবে, অন্যথায় এর ভুক্তভোগী কিন্তু আমরা সবাই হব। এই যে আপনি বললেন যে পত্রিকা অফিস দুটোকে হামলা হলো, ভাঙচুর করা হলো, ছায়ানটে ভাঙচুর করা হলো, আমরা আপনি নিহত হাদির কথা বলেছেন, সমসাময়িক একটি সবচেয়ে বড় ঘটনা বাংলাদেশের। হাদির একটি ভিডিওতে দেখেছি, হাদি তার বক্তব্যে বলছিলেন, প্রথম আলোকে নিয়েই বলছিলেন যে প্রথম আলোর সামনে গিয়ে মানববন্ধন যারা করছে, আমরা তো তাদের সাথে দাঁড়াচ্ছি না, আপনারা চাইলে প্রথম আলোর মতো আরও 10টা পত্রিকা দাঁড় করান। প্রথম আলোর সামনে কি সে কিন্তু বলে যায়নি যে কোনো পত্রিকায় অফিসে হামলা করতে হবে, কিন্তু তার মৃত্যুকে কেন্দ্র করে যে এই হামলাগুলো হলো, কেউ কেউ বক্তব্য দিচ্ছে যে এই পত্রিকা অফিস বন্ধ করে দিতে হবে। আমি শুধুমাত্র তার কথাই বলছি না, সমস্ত যে কোনো সময় সবসময় গণমাধ্যমের উপর একটা হামলা আসে, গণমাধ্যম কর্মীদের উপর একটা হামলা আসে। এই
চিন্তাধারাটা আসলে কাদের ভেতর থেকে আসছে, কারা এই হামলাগুলোর পেছনে থাকতে পারে? দেখেন, এই যে আপনি আমাদের নিহত তরুণ, আমাদের সহযোদ্ধা, জুলাই গণ অভ্যুত্থানে থেকে শুরু করে অভ্যুত্থানের পরের গত এই 16 মাসে যদি বলেন যে একজন তরুণ, সাধারণ তরুণ থেকে আলোচিত এবং মানুষের কাছে অনুসরণীয় ব্যক্তিত্বে পরিণত হয়েছিল এবং তার সংগ্রামটা সকলকে কানেক্ট করেছিল। তার রাজনৈতিক দর্শন বা দৃষ্টিভঙ্গি কি সেটি আমি পরিষ্কার জানি না, তবে শুনেছি অনেকে বলতো যে সে মানে ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত ছিলেন। কিন্তু তিনি যখন একটা মেধাবী তরুণ হিসেবে এটা উপলব্ধি করতে পেরেছেন যে এই দেশের আমি সব শ্রেণী পেশার মানুষের জন্য কিছু করতে চাই, তাদের আবেগ, অনুভূতি, চিন্তাকে ধারণ করতে চাই, তখন তিনি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি। তিনি নিজেই একটা প্ল্যাটফর্ম গঠন করেছেন ইনকিলাব মঞ্চ নামে। ইনকিলাব মঞ্চের মাধ্যমে তিনি এই জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে বাস্তবায়ন করার জন্য এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে জোরালো আওয়াজ তোলার পাশাপাশি তিনি এটা উপলব্ধি করেছিলেন যে বাংলাদেশের যে ইন্ডিয়ান কালচারাল হেজিমনি, এইটার বিপরীতে আমাদের একটা নিজস্ব কালচার তৈরি করা দরকার, সোসাইটিতে সেটা ছড়িয়ে দেওয়া দরকার। তিনি গড়ে তুলেছেন ইনকিলাব কালচারাল সেন্টার। তো এই যে তার মেধাবী চিন্তাভাবনা, তার যে সৃজনশীল চিন্তা এবং দৃষ্টিভঙ্গি, সেটা দিয়ে তিনি বলেছিলেন যখন আপনার কিছু, আমি বলবো যে হঠকারী এবং বিপদগামী মানুষ যখন ওই প্রথম আলো ভাঙচুর করতে যায়, ডেইলি স্টার ভাঙচুর করতে যায়, তখন সে একটা সেমিনার থেকে কিন্তু বলেছিল যে প্রথম আলো না, পৃথিবীর বিভিন্ন গণমাধ্যমের একটা দৃষ্টিভঙ্গি থাকে। একটা ideology কেউ থাকে। আপনার ধরেন আপনার নারীর ক্ষমতায়ন, কিংবা আপনার ধরেন গণতন্ত্র, মানবাধিকার, কিংবা জাতীয়তাবাদ, বিভিন্ন প্রশ্নে গণমাধ্যমের একটা অবস্থান, সেটা পশ্চিমা গণমাধ্যমগুলোতে আল জাজিরার কথা বলেন, সিএনএন এর, বিবিসি, তারও একটা লাইন আছে, ইথিক্স রয়েছে, Right. কোড অফ কন্ডাক্ট রয়েছে। কোড অফ কন্ডাক্ট, কোড অফ ইথিক্সের জায়গা থেকে তারা একটা লাইন নিয়ে থাকে। তো সে সেটাকে পরিষ্কারভাবে বলেছে, সুন্দরভাবে বলেছে যে প্রথম আলোর একটা আইডিওলজি থাকতে পারে, আমি পছন্দ নাও করতে পারি, কিন্তু ওইখানে যে মপ করা, ভাঙচুর করা, আমি তাকে বাধা দেওয়া, তার পত্রিকা বন্ধ করা, এইটা আমাদের গণতান্ত্রিক বা আন্দোলন সংগ্রামের ভাষা না। আমি 10টা প্রথম আলোর মতো পত্রিকা তৈরি করে ওটার কাউন্টার দেবো। জি। এইটাই হচ্ছে একজন মেধাবী মানুষের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত। এবং আমরা যে একটা গণতান্ত্রিক সোসাইটির কথা বলছি, এই সোসাইটিতে তো সবাই আমার দল গণ অধিকার পরিষদ করবে না, এখানে বিভিন্ন মত পথের লোক থাকবে। যেমন আমরা ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি, বিএনপি, জামাত, আপনার আমরা গণ অধিকার পরিষদ, গণতন্ত্র মঞ্চ, বিভিন্ন সংগঠন, আমরা ভিন্ন ভিন্ন আইডিওলজির সংগঠনগুলো যুগপৎ আন্দোলন করেছিলাম, এক ব্যানারে এসে আন্দোলন করিনি, কিংবা একেবারে একই দাবি দেওয়া নিয়েও যে আমরা এক জায়গায় এসেছিলাম সেটাও না। সব আমরা স্রোত একসাথে মিশেছিল। ন্যূনতম কিছু বিষয়ে ঐক্যমত পোষণ করেছিলাম যে এই দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য এবং রাষ্ট্র সংস্কার করে একটা গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করার জন্য আমরা যুগপৎ আন্দোলন করবো, আমরা করেছিলাম। তো এই ধরনের একটা গণতান্ত্রিক সমাজ রাষ্ট্রই তো আমাদের সকলের চিন্তা। তো এই যে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি দেশের বাইরে থেকে দু একজন অ্যাক্টিভিস্ট, তারা যেভাবে উস্কানি দেন, দেশের মধ্যে থেকেও দু একজন সেটাকে প্রভোগ করেন। এখন দেখেন, গণ অভ্যুত্থানের 15 মাস পরে যখন একটা দেশে এই ধরনের বিভিন্ন পত্রপত্রিকা অফিসে ভাঙচুর হয়, সিনিয়র সাংবাদিকরা লাঞ্ছিত হয় এবং বিশ্বের গণমাধ্যমগুলো সেটি যখন ফলাও করে প্রচার করে, তখন এটা কি ইঙ্গিত করে যে আমরা একটা ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছি। গণ অভ্যুত্থানের 15 মাস পরেও এই রাষ্ট্রের শৃঙ্খলা ফেরে নেই। আমি ক্ষমতায় নেই, আমি উপদেষ্টা না, কিন্তু তারপরেও আমি একটা স্থিতিশীল রাজনৈতিক সামাজিক একটা পরিবেশ চাই, কারণ আমাকে বাংলাদেশকে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। তো এই এগিয়ে যাওয়াটাকে টেনে ধরতেই, এই এগিয়ে যাওয়াটাকে পিছিয়ে দিতেই একটা চক্র, একটা গ্রুপ এই কাজগুলো করছে এবং এর মধ্যে দিয়ে তৃতীয় পক্ষকে সুযোগ দিতে চেয়েছিল। কারণ ধরেন এরপরে যদি আরো দু একটা মিল ফ্যাক্টরিতে ভেবে আগুন জ্বলতো, পুরো দেশের মানুষ আপনার নিরাপত্তাহীনতায় ভুগত। এখনো নিরাপত্তা, এখনো কিছুটা এই কনসার্নটা আছে। তাহলে এইভাবে যদি আমার ব্যবসায়ীরা, আমার গণমাধ্যম কর্মীরা, আমার সাধারণ মানুষ যদি নিরাপত্তাহীনতার মধ্যে থাকে, নিরাপত্তার শঙ্কা বোধ করে, তাহলে কিভাবে আপনি একটা নির্বাচন করবেন, কিভাবে একটা উৎসবমুখর নির্বাচন করবেন? তাহলে তো নির্বাচনটা হবে না। যেই নির্বাচন আমাদের বহুল প্রত্যাশিত নির্বাচন, বাংলাদেশে গত 3টা নির্বাচন 14, 18, 24-এ এদেশের মানুষ ভোট দিতে পারে নাই, তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে নাই। এবং এই নির্বাচন ছিল না বিধায়, গণতন্ত্র ছিল না বিধায় কিন্তু ফ্যাসিবাদের জন্ম হয়েছিল এবং আমরা লড়াই করেছি, আমরা বেঁচে আছি। কিন্তু আমাদের অনেক সহকর্মী তরুণ
আমাদের মতো একটা রাইজিং দল, ছোট দল, গণ অধিকার পরিষদেরও 11 জন তরুণ গণ অভ্যুত্থানে নিহত হয়েছে। এরকম আরো হাজারো তরুণ নিহত হয়েছে। নিহত তো হয়েছে। এই তরুণরা নিহত হয়েছে কেন? জীবন দিয়েছে, সংগ্রাম করেছে কেন? একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য। নির্বাচনের মধ্যে দিয়ে সেই বাংলাদেশের যাত্রায় আমরা পথ চলবো। তাহলে সেই নির্বাচন তো এই পরিস্থিতিতে আটকে যাবে। নির্বাচন তো হবে না যদি এই অবস্থা চলতে থাকে। সাধারণ মানুষ তো সেই শঙ্কাই করছে। রাইট, নির্বাচন না হলে কারা বেনিফিটেড হবে? ওই যে তৃতীয় পক্ষকে ডেকে তারা দেশে একটা অন্য ধরনের পরিস্থিতি তৈরি করতে চায়। এই কারণে আমরা গণতন্ত্রকামী রাজনৈতিক দল জোট সমূহ এই অপকর্মের বিরুদ্ধে সোচ্চার আছি, এবং আপনি দেখেছেন যে সমস্ত মহল থেকেই কিন্তু এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখানো হয়েছে। 5ই অগস্টের পরে ধরেন জনগণের ক্ষোভ ছিল, সেখানে আওয়ামী লীগের কিছু নেতাদের বাসায় মানুষ আক্রমণ করেছে, শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর করেছে। সেটা ওই সময়ের বিক্ষুব্ধ জনতার 16 বছরের ফেসিবাদের অত্যাচার নির্যাতনের ফলে একটা ক্ষোভ ছিল, সেটা বিস্ফোরণ হয়েছে। বাট সেটা তো ডেইলি কিংবা বছরের পর বছর চলতে পারে না, তাহলে তো একটা দেশে স্থিতিশীলতা আসবে না। আমি ব্যক্তিগতভাবে একজন সংবাদকর্মী হিসেবে বা একজন সাধারণ মানুষ হিসেবে, আরও তো অন্যান্য মানুষদের সাথে আমাদের কথা হয়। তো এই যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য এই যে দীর্ঘ 17 বছরের আন্দোলন, যখন জুলাই আন্দোলনে এসে সব স্রোত এক জায়গায় হলো, সবাই, আপনি বলছিলেন যে যার যার ব্যানারে এসে আমরা একত্রিত হয়ে আন্দোলন করে আজকের এই বাংলাদেশে এসেছি, তাহলে সেই ঐক্যটা কি এখন কোনো রকমভাবেই সেখানে কি কোনো কিছু গতি হারাচ্ছে, বা সেখানে কোনো ফাটল সৃষ্টি হচ্ছে? যে সুযোগটা নিতে চাচ্ছে, আমি কেন বলতে চাচ্ছি তৃতীয় পক্ষ কেন সুযোগ নিতে চাচ্ছে, এই সংস্কার নিয়ে কিন্তু এখন পর্যন্ত একদম সব কিছু মিলিয়ে যে সমাধান হয়েছে সেরকম কিছু আমরা পাইনি। কারণ নতুন একটি দল কিন্তু সেটি নিয়ে অনেক প্রশ্ন তুলেছে। আপনি যেটি স্বাক্ষরের কথা বললেন জুলাই সনদে, সেই স্বাক্ষর নিয়েও অনেক কথা হয়েছে। গণভোট এখন হবে, কিছুদিন আগে বলছিল কয়েকটি রাজনৈতিক দল গণভোট নিয়ে আর নির্বাচন নিয়ে। এই যে অবস্থান, আপনার কাছে কি মনে হয় আসলে সেই জায়গায় রয়েছে সবাই? এটা ঠিক যে জুলাইয়ের যে ঐক্য, সেখানে একটু ফাটল ধরেছে, সেখানে একটু দূরত্ব তৈরি হয়েছে। এটা কিছুটা হওয়ার স্বাভাবিক। তবে অস্বাভাবিক ডিস্টেন্সটা আমরা পছন্দ করি না বা সমর্থন করি না, কারণ অস্বাভাবিক যদি দূরত্ব তৈরি হয় সেটা একটা বিপর্যয় ডেকে নিয়ে আসতে পারে এবং ওই পতিত ফেসিস শক্তিকে পুনর্বাসন করতে পারে। এখানে এই দূরত্বটা তৈরি হচ্ছে, একটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের আইডিওলজি, তার কর্মসূচি নিয়ে জনগণের কাছে যাচ্ছে, এবং বিশেষ করে আগামী নির্বাচনকে কেন্দ্র করে তারা জনপ্রতিনিধি হওয়ার জন্য একজন আরেকজনের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে, তার যুক্তিতর্ক উপস্থাপন করতে পারে, কিন্তু সেটা একটা মার্জিত শালীন ভাষা থাকা উচিত। কিন্তু সেটা যদি একটা বিদ্বেষে পরিণত হয়, সেটা যদি বিভাজন তৈরি করে, সেটি আমাদের কাম্য নয়। তবে আমরা দেখতে পেয়েছি যে গত 15 মাসে, বিশেষ করে এই জুলাইয়ের অংশীদার আমাদের বিভিন্ন শক্তিসমূহ, রাজনৈতিক দল, নাগরিক সমাজ বিভিন্ন ক্ষেত্রেই একটু নানানভাবে বিভক্ত হয়েছে। বিশেষ করে আপনি যেটা বলেছেন যে সংস্কারের প্রশ্নে মাঝখানে একটা বড় ধরনের বিভাজন বলা চলে তৈরি হতে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটি তৈরি হয়নি। গণভোটের বিষয়টি দেখেন, রাজনৈতিক দল কিংবা যারা উচ্চ পদস্থ কর্মকর্তারা দায়িত্বে আছেন, তাদেরকে দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে, দেশ জাতির প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করতে হবে। এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে আপনার যদি মনে থাকে, সেনাপ্রধান কিন্তু সাক্ষাৎকারে বলেছিল যে 18 মাসের মধ্যে একটি নির্বাচন হবে। তখন অনেকে এটা নিয়ে খুব প্রতিক্রিয়া দেখিয়েছিল, সেনাপ্রধানের অধিকার নাই এই বিষয়ে কথা বলার, তাকে ভোট নিয়ে নির্বাচন নিয়ে কথা বলার এখতিয়ার কে দিল? কিন্তু লাইন কিন্তু সেনাপ্রধানের ওইটাই হচ্ছে যে 18 মাসের মধ্যেই একটা নির্বাচন হচ্ছে। কিংবা ধরেন বিএনপি সহ আমরা যুগপৎ আন্দোলনের মিত্ররা, আমরাও মনে করেছিলাম যে এই সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে এই যে জুলাইয়ের ঐক্যের ফাটল এবং বিভাজন সেটা আরো প্রকট হবে, এবং এই ঐক্য ফাটল হলে, বিভাজন প্রকট হলে ফেসিবাদ ফিরে আসবে, তখন আমাদের জন্য একটা বিপদ হবে। তো আমরাও তখন বলেছিলাম যে ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে নির্বাচন হওয়া প্রয়োজন। তার আগে আমরা বলেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার যদি সকল দল মতকে নিয়ে 2 বছরের জন্য জাতীয় সরকার করতে পারে, সেটা একটা কার্যকরী ব্যবস্থা হতে পারে। জাতীয় সরকার না হলে যত দ্রুত নির্বাচন দিয়ে সরকার বিদায় নেবে, ততই দেশ এবং দেশের মানুষের জন্য মঙ্গল হবে। তো সেই জায়গা থেকে দেখেন, আজকে সেই সময় আমাদেরকে অনেকে গালি দিয়েছে, সোশ্যাল মিডিয়াতে প্রতিক্রিয়া দেখিয়েছে, এরা নির্বাচন নিয়ে ব্যস্ত, এরা এমপি হওয়ার জন্য ব্যস্ত। কিন্তু আমরা কিংবা সেনাপ্রধান যে কথাগুলো বলেছিল, আমরা কিন্তু একটা হিসাব করে বলেছিলাম যে এই ধরনের একটা সরকার প্রথম 6 মাস খুব পপুলার থাকে, 6 মাস পরে গালি খেতে থাকে, অল্প অল্প অজনপ্রিয় হতে থাকে, 6 মাসের পরে 3 মাস গেলে
মানুষ রাস্তায় নামে 9 মাস, আর 3 মাস গেলে আন্দোলন শুরু করে। তো 1 বছর মাথায় কিন্তু তাই হয়েছে। তো সেই জায়গা থেকে এখন একটা নির্বাচনের দিকে দেশ যাচ্ছে। নির্বাচিত সরকার যাই হোক না কেন, মন্দের ভালো হলেও আমি মনে করি তারা দেশকে একটা সঠিক ট্র্যাকের দিকে নিয়ে যেতে পারবে। মানুষ যখন ভোট দিয়ে একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় আনবে, একটি রাজনৈতিক দল ভোট পেয়ে যখন ক্ষমতায় আসবে, তখন তো তাদের জবাবদিহিতার একটা জায়গা থাকবে। সেই জায়গা থেকে আমরা আশাবাদী হতে পারি যে দেশের ওই যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে কিছুটা হলেও দেশ ভালো পরিস্থিতিতে যাবে। কিন্তু এই যে হাদির যে ঘটনা, হাদি তরুণ রাজনীতিবিদ, আপনার সাথে আজকে যারা এই জুলাই আন্দোলনের যারা একদম মুখ্য ভূমিকায় ছিল, সামনের সারিতে ছিল, আমি যদি এনসিপির নেতাদের কথাই বলি, এই আসিফ থেকে শুরু করে মাহফুজ, নাহিদ, যারা এরা অনেকেই আমরা অনেক ছবি দেখেছি যে আপনার সাথে হাঁটছে, আপনার সাথে ঘুরছে, অনেকে বলে যে আপনারই শিষ্য এরা। তো এদেরকে তৈরি করেছেন, এই তরুণদেরকে, আজকে তারা রাষ্ট্রের বড় জায়গায় দায়িত্ব পালন করছে, সামনে হয়তো আরও আসবে। হাদির যে ঘটনা ঘটলো, হাদিও এরকম একজন তরুণ, সেইভাবেই রাজনীতিতে এসেছিল। হাদির এই ঘটনায় বাংলাদেশের রাজনীতিতে তরুণদের যে রাজনীতিতে আসার আগ্রহ, সেটি কি আসলে ম্লান করে দিল? প্রথমত যেটা পরিষ্কার কথা, একটা কথা, হাদির প্রতি আমাদের আবেগ আছে, ইমোশন আছে। সে আমাদের সবাইকে নাড়া দিতে পেরেছিল। একটা মানুষের এটা একটা গুণ যে অন্যকে সে কাঁদাবে, অন্যকে সে অনুভব করাবে। তো হাদি চলে গিয়েছে কিংবা গুলিবিদ্ধ হয়েছে, সে আমাদেরকে কাঁদিয়েছে, আমাদেরকে অনুভব করিয়েছে। এটা আল্লাহ একটা রহমত এবং তার একটা গুণ। কিন্তু সত্যি কথা হচ্ছে, হাদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন, আমাদের জুনিয়র ছিলেন। কিন্তু ছাত্র জীবনে কিংবা 2018 সাল থেকে আমরা ধারাবাহিকভাবে সংগ্রাম করেছি। এমনকি জুলাই গণ অভ্যুত্থানেও আমি ওইভাবে তাকে চিনতাম না, অনেকেই চিনত না। কারণ জুলাই গণ অভ্যুত্থানে আলোচিত মুখ হচ্ছে সমন্বয়করা, তিনি কোনো সমন্বয়ক ছিলেন না। তারপরেও গত 15 মাসে তার যে লড়াই, তার যে কথার বলার বাচনভঙ্গি, যুক্তি তর্ক করার যে কৌশল, তার যে মেধা, সৃজনশীলতা, সেটি দিয়ে কিন্তু তিনি মানুষের মনে একটা জায়গা করে নিয়েছিলেন। যার ফলে সকল মানুষকে তিনি কিছুটা তাকে অনুভব করতে বাধ্য করেছিলেন, বলতে গেলে তাদের মনে জায়গা করে নিয়েছিলেন। ঢাকা 8 থেকে সে নির্বাচন করবে ঘোষণাও দিয়েছিল। তার প্রচার প্রচারণাও দেখেছেন, খুব একটা ব্যতিক্রম ধর্মী প্রচার প্রচারণা, একটা কি বলবেন, একটা পজিটিভ প্রতিক্রিয়া তৈরি করছিলেন, একটা উৎসব উদ্দীপনা তরুণদের মধ্যে। ইয়ং ছেলেরা প্রার্থী হচ্ছে, নির্বাচনে গণফান্ড রেজ করছে, জনগণ তাকে পয়সা দিচ্ছে। হ্যাঁ, সাধারণ মানুষও এগিয়ে এসেছে, সাধারণ মানুষ এগিয়ে পকেটে আসছে, টাকা ঢুকিয়ে দিয়েছে, টাকা ঢুকিয়ে দিচ্ছে, কেউ আচার নিয়ে এসেছে। তো এটা গোটা দেশের তরুণদেরকেই অনুপ্রাণিত করেছিল, এটা ঠিক উদ্বুদ্ধ করেছিল। কিন্তু আবার হাদির এই গুলিবিদ্ধ হওয়াটা এবং বিশেষ করে তার এই গুলিবিদ্ধ হওয়ার 1 সপ্তাহ পরও সেটার কারণ, সঠিক কারণ উন্মোচন করতে না পারাটা, তার খুনিদেরকে ধরতে না পারাটা, এইটা অন্যান্য সম্ভাবনাময় তরুণদেরকে কিছুটা শঙ্কিত করেছে যে তাদের পরিণতি হাদির মতো হতে পারে কিনা। কারণ আমি নিজেই কিন্তু 29 অগস্ট আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী, তারা পুলিশ সেনাবাহিনীর পোশাক পরিহিত ছিল, তাদের আক্রমণের শিকার হয়েছিলাম। প্রথম কথা হচ্ছে, আমি তো সাধারণ জনগণের মতো আননোন ফেস না। আমি গত 7-8 বছরের ধারাবাহিক আন্দোলন সংগ্রামের ফলে এবং এই গণ অভ্যুত্থানের যে সমস্ত তরুণরা আজকে ফোকাস, ধরেন উপদেষ্টা হয়েছেন আসিফ, নাহিদ। 2019 সালে যখন আমি ডাকসু নির্বাচন করি, আমি সর্বোচ্চ পদে ছিলাম ভিপি, আমার সাথে নাহিদ ছিল সাংস্কৃতিক সম্পাদক পদে। আসিফ বিশ্ববিদ্যালয়ে তখন ফার্স্ট ইয়ারের ছাত্র, বোধহয় না বিশ্ববিদ্যালয়ে ঢোকে নাই, সে প্রার্থী হতে পারেনি। আক্তার যে এনসিপির সদস্য সচিব, সে ছিল সমাজসেবা সম্পাদক। আমার প্যানেল তো সভাপতি সেক্রেটারি কেন্দ্রিকই পরিচিত পায়। তো আমাদের প্যানেল ছিল নুরুল রাশেদ ফারুক পরিষদ নামে, যে আমি ভিপি, রাশেদ খান ছিল জিএস, ফারুক হাসান আমাদের এজিএস ছিল। তো আমাদের পরিচিতি বা এর কারণে সেখানে তারা 2জন প্রার্থী হয়েছিল। আসিফ আমাদের যে ছাত্র সংগঠন, ছাত্র অধিকার পরিষদের 3 কমিটির নেতা ছিলেন। সর্বশেষ 2023 সালের 7ই ফেব্রুয়ারি কাউন্সিলের মধ্যে দিয়ে সে ছাত্র অধিকার পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে। ওইখানে তাকে রেখে আমি বক্তব্য দিয়েছিলাম যে 2024 সালে ছাত্রলীগকে উদ্দেশ্য করে যে সরকারের পতন হবে, ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে সরকার গঠিত হবে। তো আমার জুনিয়র ফেলো, আমার কমরেডরা উপদেষ্টা হয়েছে, নতুন দল গঠন করেছেন। তো আমরা তো একসাথে রাজনীতি করেছি, সবাই জানে। তো সেখানে আমার মতো ব্যক্তি এইভাবে হামলার শিকার হয়েছি। তখনও কিন্তু প্রধান উপদেষ্টা আমার পরিবারকে ডেকে সান্ত্বনা দিয়েছেন, সরকারের একাধিক উপদেষ্টা
হসপিটালে গিয়েছেন, আমাকে দেশের বাইরে এই হাদির একই হসপিটাল, সিঙ্গাপুর জেনারেল হসপিটাল, একই ডিপার্টমেন্ট, এই নিউরো আপনার সায়েন্সের এই ডিপার্টমেন্টে চিকিৎসা করিয়েছেন, সরকার ব্যবস্থা করেছেন। 30 কার্য দিবস সময়সীমা দিয়ে একটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি করেছিল, কিন্তু সেই ঘটনাটার কিন্তু বিচার হয় নাই। বিচার একটা হয়নি। ধামাচাপা দেওয়ার একটা উপক্রম আমরা দেখতে পাচ্ছি। বাট আমরা পর্যবেক্ষণ করছি, আমি ডক্টর ইউনূসকে দুটো প্রোগ্রামে ওই জুলাই সনদ স্বাক্ষরের সময় বলেছি, শেখ হাসিনার আমলে কিন্তু এইভাবে নাক বাঁকা হয় নাই। আজকে আপনার সরকারের সময়টা হতে হয়েছে, এটার বিচার না করলে কিন্তু স্যার ভবিষ্যতে আপনাদেরকে জবাবদিহি করতে হবে। মাঝখানে ভুটানের প্রধানমন্ত্রী এসেছিলেন, ডিনার প্রোগ্রাম আছে, ওখানেও আমি বলেছি এই ঘটনা তো বিচার হতে হবে, আমরা সেটাতে অ্যালার্ট আছি। তো আমি বলছি এটা যে এই আমার ঘটনায় বিচার হলো না, হাদির 2019 ঘটনায় সাল পর্যন্ত আপনি সম্ভবত 7 বার আক্রমণের শিকার হয়েছেন। না না 2000 আপনার এই 18 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে এই 24 পর্যন্ত 29 বার আমি এই 31 বার বিভিন্ন সময় এই ধরনের হামলার শিকার হয়েছি। তো সেইখানে এই সেই হামলার পরেও যেহেতু আপনি রাজনীতির মাঠে রয়েছেন, এটি তো তরুণদের জন্য একটি অনুপ্রেরণার জায়গা হতে পারে। না, প্রকৃত অর্থে ফ্যাসিবাদের সময় সকল মানুষই ফ্যাসিবাদের ভুক্তভোগী ছিল, শেখ হাসিনা বা আওয়ামী লীগের ভুক্তভোগী ছিল। কিন্তু গণ অভ্যুত্থান পরবর্তী সরকার, যেই সরকারকে আমরা সবাই ওন করি, আপনি একাধিক বক্তব্য শুনেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একাধিক বক্তব্যে বলেছে এই সরকারের ব্যর্থতা মানে আমাদের ব্যর্থতা। জামাতের আমির বলেছে যে আমরা এই সরকারকে সকলে মিলে সফল করতেই হবে বাংলাদেশের ভবিষ্যতের জন্য, আমাদের জন্য, এটা কিন্তু সবাই বলেছে। তো সেই সরকারের সময় আমার উপরে আক্রমণ হলো, সেটার এখনো আপনার বিচার কিংবা আক্রমণকারীদের শনাক্তকরণে কার্যকর পদক্ষেপ দেখি নাই। হাদি গুলিবিদ্ধ হয়েছে। এবং আবার আরেকটা বিষয় হচ্ছে, একই এলাকায় আমি আলরাজি কমপ্লেক্সের সামনে আক্রান্ত হয়েছিলাম, হাদিও আলরাজি কমপ্লেক্সের সামনে পাশেই কালভার্ট রোডে আক্রান্ত হয়েছিল। সো এই ঘটনাগুলো কিন্তু তরুণদেরকে একটু আতঙ্কিত করছে, বা তাদের পরিবারকেও কিন্তু একটু আতঙ্কিত করছে যে আমাদের মেধাবী ছেলে মেয়েরা তো রাজনীতি করতে গিয়ে জীবন দিবে, কাজেই পরিবারই সেই তো ক্ষেত্রে চাইবে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা ঠিক যে তরুণদের রাজনীতিতে একটা ধাক্কা তৈরি হয়েছে। আবার সরকার যদি এই ঘটনায় কার্যকর পদক্ষেপ নেয়, তাহলে তোমার আস্থাটা আবার ফিরবে। আস্থাটা ফিরে আসবে। জাতীয় নির্বাচন নিয়ে আপনার আশঙ্কা এবং প্রত্যাশার জায়গা কি কি রয়েছে বলেন? জাতীয় নির্বাচন নিয়ে আমি অনেক আগে থেকেই বলে আসছি যে এই নির্বাচন যদি রাজনৈতিকভাবে সমঝোতা না হয়, তাহলে এটি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি সংঘাত সহিংসতাপূর্ণ নির্বাচন হবে। নির্বাচন সামনে এবং নির্বাচন নিয়েই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল, যদিও এর মাঝখানে এতগুলো ঘটনা ঘটে গেল, এটি একটি শঙ্কার জায়গা। জাতীয় নির্বাচন নিয়ে আপনার আশঙ্কা এবং প্রত্যাশার জায়গা কি কি রয়েছে বলেন? জাতীয় নির্বাচন নিয়ে আমি অনেক আগে থেকেই বলে আসছি যে এই নির্বাচন যদি রাজনৈতিকভাবে সমঝোতা না হয়, তাহলে এটি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি সংঘাত সহিংসতাপূর্ণ নির্বাচন হবে। যদিও বলা চলে যেটা এখনকার নির্বাচনে অংশগ্রহণকারী বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা কিছুটা লাইক মাইন্ডেড, লাইক মাইন্ডেড হলেও তাদের যে আচরণ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, প্রতিপক্ষ নির্বাচনের মাঠে, প্রচারের মাঠে অন্যের দ্বারা বাধাগ্রস্ত হচ্ছে, অন্য প্রার্থী যারা আক্রান্ত হচ্ছে, হামলা মামলার মতো কিছু কিছু ঘটনা ঘটছে। সেক্ষেত্রে আমরা বলছি যে সরকার এবং নির্বাচন কমিশনের শক্ত ভূমিকা, পাশাপাশি রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা না করে, তাহলে সরকার এবং আমরা যে নির্বাচন চাই, দেশের মানুষ যে একটি নির্বাচন চায়, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, একটি গ্রহণযোগ্য নির্বাচন, এবং তার পূর্বে একটা উৎসব মুখর পরিবেশ, যেখানে প্রার্থী ভোটার সবাই আপনার উৎসব নির্বিঘ্নে আমেজের সাথে প্রচারণা করবে, মিছিল করবে, মিটিং করবে, সেই পরিবেশটা সৃষ্টি করতে হবে। হাদির ঘটনায় কিন্তু জনমনে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে প্রার্থীরা, বিশেষ করে প্রার্থী, আপনি দেখেছেন নারায়ণগঞ্জে ইতিমধ্যে একজন একজন প্রার্থী নিজেকে প্রত্যাহার করে নিয়েছে, কারণ প্রার্থী ইনসিকিউর ফিল করতেছে। সত্যি করতে আমাদেরও কিছুটা শঙ্কা আছে, যে কারণ যেটা শুনতে পাচ্ছি যে এই পতিত স্বৈরাচার বা ফেসিবাদী শক্তি নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি উপজেলা, জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগ করছে। গত কয়েকদিনে বেশ কিছু নির্বাচন অফিসে রাইট, বিভিন্ন নেতৃবৃন্দকে, বিএনপি এক নেতার বাড়িতে তালাবদ্ধ করে আগুন দেওয়া হয়েছে, তার সন্তান মারা গেছে আগুনে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় টার্গেট করে আক্রমণ হচ্ছে। এখন সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী যদি এই দুর্বৃত্তদেরকে প্রতিহত করতে না পারে, তাদেরকে গ্রেপ্তারে যদি কার্যকর ব্যবস্থা না নিতে পারে, তাহলে তো এই পরিস্থিতিটার পুনরাবৃত্তি ঘটবে। সেক্ষেত্রে তো নির্বাচন নিয়ে একটা শঙ্কা তৈরি হবে। তবে আমি মনে করি যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে দেশকে একটা সঠিক ট্র্যাকে এগিয়ে নিয়ে যেতে হলে, দেশের অর্থনীতি, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং দেশকে এগিয়ে নিতে হলে নির্বাচিত সরকারের বিকল্প নেই। কাজে নির্বাচন হতে হবে এবং নির্বাচিত সরকারকে আসতে হবে। সেই জায়গা থেকে আমরা চাই যে নির্বাচন হোক, এবং নির্বাচনের মধ্যে দিয়ে আগামীতে যারাই সরকার গঠন করবে,
বিএনপির পক্ষ থেকেও শুনেছি যে তারা জয়ী হলে জাতীয় সরকার, তারা তো অনেক আগে থেকে বলে আসছে, জামাতও বলছে জাতীয় সরকার। আমরা খুবই এটাকে ইতিবাচকভাবে দেখি, সবাইকে অ্যাপ্রিসিয়েট নিয়ে করি, একসাথে। কারণ এই যে বাংলাদেশের বর্তমান যে ক্রাইসিস, এই ক্রাইসিস মোকাবেলায় সকলের অংশগ্রহণ এবং সহযোগিতা প্রয়োজন। কাজেই জাতীয় সরকার হলে তো সকলের সেখানে থাকার সুযোগ হবে। তো এটা যদি রাজনৈতিক দলগুলো শুধু মুখের কথার মধ্যে সীমাবদ্ধ না থেকে যদি প্রতিফলন ঘটাতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশ একটা নতুন দিগন্তের সূচনা হবে আগামী নির্বাচনের পরে, আমরা মনে করি। আপনার কাছে কি মনে হয় যে এই সামনের নির্বাচনে সুষ্ঠু নির্বাচনের জন্য সবচেয়ে বড় বাধা কি হতে পারে? আগামী নির্বাচনের জন্য সবচেয়ে ধরেন এখানে তো আসলে এখন নির্বাচনটা দুইটা মেরুতে প্রধানত বলা চলে, আপনার মেরুকরণ হচ্ছে। একটা বিএনপি কেন্দ্রিক, যদি বিএনপি জোট করবে না, বলছে তার মিত্রদেরকে সে কিছু আসন ছেড়ে দিবে বা ওই ছেড়ে দিবে। আসনে প্রার্থী দেবে না বিএনপি, যেটাকে বলে আসন সমঝোতা। জামাত সহ ৮ দল তারা এই ধরনের একটা আসন সমঝোতার প্রক্রিয়া আগাচ্ছে, যে ৮ দলের এক দলের প্রার্থী থাকবে প্রত্যেকটা আসনে। তাহলে প্রার্থীর বা প্রতিযোগী কমে যাচ্ছে। তাহলে এই দায়িত্বশীল বলয় বা জোটের শীর্ষ পর্যায় থেকে যদি একটা ডিরেকশন থাকে যে নির্বাচনের একটা সহনশীল পরিবেশ বজায় রাখার, তাহলে কিন্তু একটা ভালো নির্বাচন হওয়া সম্ভব। কিন্তু প্রার্থীদের একটা সমস্যা হচ্ছে, অনেক প্রার্থীরা সেটা বিভিন্ন দলের বলেন, তারা জয়লাভ করার জন্য এক অসুস্থ প্রতিযোগিতায় মেতে উঠেছে, মরিয়া হয়ে উঠছে যে তাদের এমপি হতেই হবে, যে কারণে প্রতিপক্ষকে জায়গায় দিতে চাচ্ছে না। তো এই মরিয়া হওয়ার ক্ষেত্রে যদি কেন্দ্র থেকে তাদেরকে নিয়ন্ত্রণ না করে, এবং আইন শৃঙ্খলা বাহিনী, যেটা আমরা আপনার 18 নির্বাচনে দেখেছি, 24-এর নির্বাচনে দেখেছি, রাতে ব্যালট বাক্স ভরে রাখা, হুম, হুম। কিংবা সম্ভাব্য বিজয়ী দলের পক্ষে একেবারে দালালি করা। কাজ করা। তো এখন এই প্রশাসনও যদি সেরকম যে অমুক দল সরকার গঠন করবে তাদের দিকে ঝুঁকে যায়, তাহলে তো ভালো নির্বাচন হবে না। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আপনার মতামত? প্রকৃত অর্থে এই নির্বাচন কমিশন তো আমরা দেখলাম কয়েকদিনের কর্মকাণ্ড, কিন্তু স্বাভাবিকভাবেই বর্তমান পরিস্থিতিতে আসলে নির্বাচন কমিশন যতই কঠোর হোক, তারা চাইলেই ভালো নির্বাচন করতে পারবেন না যদি সরকারের সাথে তাদের একটা ভালো সমন্বয় না থাকে। আবার সরকার এবং নির্বাচন কমিশন যতই চাক, আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদের নিয়ন্ত্রণে না থাকে, তাদের মুখী না থাকে, তাহলেও তারা একটা ভালো নির্বাচন করতে পারবে না। আমি তাদের মুখী বা তাদের নিয়ন্ত্রণের কথা বলছি এই কারণে, যে এই সরকারের সাথে শুরু থেকেই আপনারা শুরু থেকে দেখেছেন যে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে একটা সমন্বয়হীনতা, সম্পর্কের ছন্দপতনের কথা বলা হচ্ছিল, বিশেষ করে সামরিক বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা। সেক্ষেত্রে এটা তো হওয়ার কথা না। তো এই শক্তিগুলো, এই প্রতিষ্ঠানগুলোকে একমুখী হওয়া লাগবে, যে নির্বাচনমুখী। এইটা যদি হয় তাহলে একটা ভালো নির্বাচন আমরা এক্সপেক্ট করতে পারি। বাট তাদের যদি সমন্বিত ভূমিকা না থাকে, তাহলেও কিন্তু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরির যথেষ্ট কারণ আছে। দলের নিবন্ধন, দলের প্রতীক এসব নিয়ে এনসিপি বেশ কিছুদিন নির্বাচন কমিশনের সাথে দফারফা হয়েছে, আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত তাদের নিবন্ধন হয়েছে। যে প্রতীক তারা চেয়েছিলেন সেটি না পেলেও নির্বাচন কমিশন যেটি দিয়েছে সেটি শেষ পর্যন্ত তারা নিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত তারা একটি কথা বলছে যে এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। এটি একটি পয়েন্ট। আরেকটি জায়গায় কথা হচ্ছে যে অনেকেই শঙ্কা করছেন যে বিগত ফ্যাসিস্ট সরকারের যে প্রশাসন, সেই প্রশাসন কিন্তু এখনও রয়েই গেছে। সেই প্রশাসনকে শুধুমাত্র একটু নড়িয়ে চড়িয়ে বসানো হয়েছে, যে এর জায়গায় ওকে, ওর জায়গায় একে। সেই পুলিশ প্রশাসনই রয়ে গেছে। কি মনে করছেন, তারাই যদি এই নির্বাচন অনুষ্ঠানে থাকে, আর তারা যদি সেই সরকারের, আগের সরকারের কোনো কাজ বা কোনো পরিকল্পনাকে নিজেদের মতো করে করতে চায়, তাহলে নির্বাচন কতটা সুষ্ঠু হবে? না, এখানে দেখেন, এনসিপি তো সরকারের আশীর্বাদ পুষ্ট একটি রাজনৈতিক দল। অনেকেই পত্রপত্রিকা বিভিন্ন তাদেরকে কিংস পার্টি হিসেবে বলা হয়েছিল, কারণ তাদের দলের প্রধান সরকার উপদেষ্টা পরিষদে ছিলেন, সেখান থেকে পদত্যাগ করে সে দল গঠন করলেন। এবং প্রধান উপদেষ্টা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারই বলেছিলেন যে তরুণদের একটা দল গঠন করা প্রয়োজন। এবং আরও দুজন উপদেষ্টা, আসিফ এবং মাহফুজ, তারাও আপনার দুটো আপনার মন্ত্রণালয় ছেড়ে তারাও এনসিপিতে যোগ দিচ্ছে, এবং এনসিপিকে কি তারা পৃষ্ঠপোষকতা করেছিলেন। তো নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে যেটা তারা করেছে, এটা একটা স্ট্যান্ডবাজি। মানে তারা জানতো যে শাপলা প্রতীক ওইভাবে দেওয়া হবে না, কারণ এটা রাষ্ট্রীয় প্রতীক, বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে অলরেডি এটা একটা ইনভলভমেন্ট আছে প্রতীক। কাজী শাপলা ছাড়াও তো অনেক প্রতীক আছে। তো এটা নিয়ে বাহাস কেন করেছে তারা? ওইটি জন্য যে শাপলা না পাইলেও এটার
পাশাপাশি কাছাকাছি একটা প্রতীক নেবে, তো ওইটাকে পরিচয় করানো একটা নতুন দলের, যেটা আমরা ইনফরমাল আলাপে তারা বলেছে, এই কৌশল হিসেবে তারা এই সমস্ত কৌশল বাস হিসেবে। বিতণ্ডা করেছে। আর এই নির্বাচন কমিশন গঠনে বিএনপি, জামাত, এই এনসিপির যে গঠনের আগে তাদের যে নাগরিক প্ল্যাটফর্ম ছিল, জাতীয় নাগরিক কমিটি, মোটামুটি সবারই একটা মতামত ছিল গণঅভ্যুত্থান পরবর্তী যখন সবাই মিলেই পূর্বের তো সরকার এদেরকে হ্যাঁ বসিয়েছে। আপনার পদত্যাগ করলো। আর এই সরকার, এই নির্বাচন কমিশন তো একটা স্থানীয় নির্বাচন করে নাই, জাতীয় নির্বাচন করে নাই। তা নির্বাচন করার আগেই আমরা যদি তাদেরকে বিতর্কিত করি, তাহলে সেটা তো আসলে সঠিক না। এবং এনসিপির এখানে বিশেষ করে আপনি যেটা বলছেন যে প্রশাসন নিয়ে এনসিপির নেতৃবৃন্দ জোরালো বক্তব্য দেয়, বিশেষ করে এই যে আমাদের হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর পরে আমাদের উপদেষ্টা, সাবেক উপদেষ্টা 10 তারিখে পদত্যাগ করেছেন, মাহফুজ আলম রাজপথে জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন যে লাশ পড়লে আমরাও লাশ নেব। আসিফ বক্তব্য দিয়েছেন, কিন্তু তারা কিন্তু প্রশাসনের কোর কমিটিতে ছিলেন। পুলিশের পদোন্নতি এবং পদায়ন সংক্রান্ত কমিটিতে আসিফ সদস্য সচিব ছিলেন। জনপ্রশাসন কমিটিতে আগে নাহিদ ছিলেন, পরে মাহফুজ সেখানে সদস্য সচিব ছিলেন। কাজেই কারা ডিসি হচ্ছে, ইউনো কে হচ্ছে, কোথায় বসছে, বিভাগীয় কমিশনে তো তাদের কনসার্নে নখদর্পণে ছিল, পুলিশেও সেম। তো তারা ফ্যাসিবাদকে নির্মূল করার জন্য এখন সরকারের বাইরে এসে কথা বলছে, কিংবা এনসিপির নেতারা কথা বলছেন, তাদের তো সরকারের সরাসরি ভূমিকা ছিল সরকারে, সে সময় কেন পদক্ষেপ নেননি? বরঞ্চ এনসিপির নেতাদের মাধ্যমে, যেহেতু গণ অভ্যুত্থানের পরিচিত অনেক তরুণ এনসিপিতে আছে এবং তাদের একটা প্রভাব সরকারে ছিল, তারা কিন্তু রাজনীতি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, আমলাতন্ত্রে বিভিন্নভাবে আওয়ামী লীগের অনেক লোককে পুনর্বাসন করেছেন। এই পুনর্বাসন অভিযোগ করেছে। এবং সুস্পষ্ট তথ্য প্রমাণ ভুরি ভুরি আছে। রয়েছে। তো কিন্তু আমি তাদের এইখানে কথাটাকে ডাবল স্ট্যান্ডার্ড ছাড়া আমি বাস্তব কিছু দেখি না। গণ অধিকার পরিষদের রাজনৈতিক মতাদর্শ যেটি রয়েছে সেটি আমরা দেখেছি, তারা কিভাবে রাজনীতি করছে। সামনের নির্বাচনে তাদের রোডম্যাপ কি? গণ অধিকার পরিষদ বাংলাদেশের একেবারেই বলা চলে যে একটি ভিন্ন রাজনৈতিক দল, এবং আপনারা বাংলাদেশের রাজনৈতিক দলের জন্ম এবং ইতিহাস ঘাটলেও দেখবেন যে গণ অধিকার পরিষদের সাথে কোনো রাজনৈতিক দলের উত্থানের মিল পাওয়া যায় না। তবে জাসদের কিছুটা মিল খুঁজে পাওয়া যায়। যেমন জাসদ এই আপনার দেশ স্বাধীনের পর ৭২ সালে আপনার শেখ মুজিবুর রহমানের মতো এরকম একজন শক্তিশালী জাতীয় নেতা, স্বাধীন বাংলাদেশের অন্যতম একজন বলা চলে লিডার, তার বিরুদ্ধে বা তাকে চ্যালেঞ্জ করে, এবং তার এই দুঃসময়ের মধ্যে জাসদ জন্ম নিয়েছিল। এবং জাসদের সারা দেশের মেধাবী শিক্ষিত তরুণরা, সমাজের প্রগতিশীল অংশ জাসদকে সমর্থন করেছিল, পৃষ্ঠপোষকতা করেছিল, এবং জাসদ অল্প সময়ের মধ্যে ভালো বেশ জনপ্রিয়তা। এগিয়ে গিয়েছিল। তো যাই হোক, যে কোনো রাজনৈতিক পরিস্থিতি, রাষ্ট্রযন্ত্রের নিপীড়ন ভূমিকা, নানান কারণে জাসদ ঠিকঠাকভাবে দাঁড়াতে পারে নাই। তো এই জাসদের সংগ্রামের সাথে গণ অধিকার পরিষদের সংগ্রামের কিছু মিল আছে, যে একটা প্রচণ্ড রকমের কর্তৃত্ববাদী স্বৈর শাসক, যার শাসনে বাংলাদেশের গণতন্ত্র কার্যত নির্বাসনে চলে গিয়েছিল, তাকে চ্যালেঞ্জ করে গণ অধিকার পরিষদ 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করে, এবং সেই স্বৈর শাসককে তরুণদের দাবির কাছে মাথা নত করতে বাধ্য করে। কারণ ঘোষণা দিয়েছিলেন সংসদে 2018 সালের 11 এপ্রিল শেখ হাসিনা যে আর কোনো কোটাই থাকবে না তরুণদের দাবিকে মেনে। এবং তার পরবর্তী একই বছরে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক আন্দোলন, যেই আন্দোলনেই কিন্তু প্রথম স্লোগান উঠেছিল যে রাষ্ট্র সংস্কার চাই, এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গাড়িতে মার্কার দিয়ে তরুণ শিক্ষার্থীরা লিখে দিয়েছিল যে প্রধানমন্ত্রীর লাইসেন্স কোথায়, মানে প্রধানমন্ত্রী যে অবৈধভাবে আছেন, শিক্ষার্থীরা সেই কোশ্চেনটা করেছেন। ওইখান থেকেই বলা চলে বিপ্লব বা তারুণ্যের সংগ্রামের আসলে একটা আনুষ্ঠানিক বীজ বপন হয়। তারপরে 2018 সালে ডাকসু নির্বাচন, এবং আমরা প্রথাগত বা গতানুগতিক বড় কোনো প্ল্যাটফর্ম বা রাজনৈতিক দলের অপরিচিত না হয়েও আমরা ডাকসুতে ওই পরিস্থিতির মধ্যে আমরা জয়লাভ করি, এবং সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমরা দেশব্যাপী একটা সংগঠন গড়ে তোলার চেষ্টা করি। এবং 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যেই মোদি বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের 54 জন সহযোদ্ধা জেলে গিয়েছেন, তার মধ্যেও আমরা 26 অক্টোবর আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করি। এবং আমরা কিন্তু এখন পর্যন্ত রাষ্ট্র ক্ষমতার বাইরে কোনো এজেন্সির সহায়তা বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়াই এই দলটি গড়ে উঠেছে। এবং পরিষ্কারভাবে এই দলটি যখন আমরা ঘোষণা দেই, তখন তো মিডিয়া বা দেশের পরিস্থিতি আমাদের অত ফেভারে ছিল না। সেই সময় আমরা 21 দফা কর্মসূচিতে আমরা বলেছিলাম, বাংলাদেশে একাধিকবার বা লং টাইম ক্ষমতায় থাকার ফলে এই স্বৈরতান্ত্রিক মনোভাব রাষ্ট্রপ্রধানদের
মাঝে তৈরি হয়। কাজেই একই ব্যক্তি সরকার প্রধান এবং দলীয় প্রধান হবে না, একই ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। একটা ভারসাম্যপূর্ণ সংসদের জন্য দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, সংখ্যানুপাতিক নির্বাচন হবে। ভাইব্রেন্ট সংসদের জন্য এই সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদ আপনার সংশোধন করে সংসদ সদস্যদের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। এই পরিবর্তনগুলো আজকে জাতীয় ঐক্যমত কমিশন আলাপ আলোচনায় গৃহীত হয়েছে। সেটা বলছি। তো সেই জায়গা থেকে আমরা গণ অধিকার পরিষদ মনে করি আমরা বাংলাদেশকে পুনর্গঠন বা এই রাষ্ট্র মেরামতের যে সংগ্রাম সেটি এখনো চলমান। আগামীতেও আমাদের সেই লড়াই চালিয়ে যেতে হবে আমরা একটা কাঙ্ক্ষিত গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত। আগামী নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যে কৌশলটা হচ্ছে, আমরা যেহেতু দীর্ঘ 7-8 বছর বিরোধী দলের থেকে রাজনীতি করেছি, আগামীর এই ঐতিহাসিক সংসদে এবং আগামীর ঐতিহাসিক সরকার গণঅভ্যুত্থান পরবর্তী নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সেই সরকারে আমরা সরকারের পার্ট হব। সেক্ষেত্রে যাদের সরকার গঠন করার মতো সক্ষমতা এবং সম্ভাবনা ইতিমধ্যে তৈরি হয়েছে তাদের সাথে আমরা জোট গঠন কিংবা আসন সমঝোতা করে একটা নির্বাচন করার চিন্তা ভাবনা করছি। সেখানে আমাদের অবশ্যই সরকারের মন্ত্রিসভায় আমাদের অংশগ্রহণ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা আছে, আলাপ আলোচনা চলছে। এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আশা করি 2-1 দিনের মধ্যে চূড়ান্ত একটা সিদ্ধান্ত হবে। বিএনপির সাথে আসন সমঝোতা যেটি বলছিলেন সেটি কি বিএনপির সাথে হচ্ছে? এখানে বিএনপির সাথেও আমাদের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের একটা সম্পর্ক এবং বলা চলে বিএনপির শীর্ষ নেতা জনাব তারেক রহমান থেকে শুরু করে স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দ, যুগ্ম মহাসচিব, মহাসচিব, ছাত্রদল, যুবদল, সব লেভেলের লোকজনের সাথে আমাদের সখ্যতারা অন্যান্য দলের তুলনায় একটু বেশি। কারণ ওই আন্দোলন সংগ্রামে বিএনপি একটা বড় দল হিসেবে, সংগঠিত পার্টি হিসেবে সবসময় আমাদের সাথে সমন্বয় করে কাজ করেছে, আমরা তাদের সাথে সমন্বয় করে কাজ করেছি। এবং প্রকৃত সেটাই তো সত্য যে এই জুলাইয়ের পূর্বের যে আন্দোলন সংগ্রাম সেখানে বিএনপি কিন্তু অলিখিতভাবে লিড দিয়েছিল, নেতৃত্ব দিয়েছিল, যার ফলে বিএনপির সাথে আলাপ আলোচনাটা আমাদের অনেকখানি আগানো, পাশাপাশি অন্যদের সাথেও আলাপ আলোচনা চলছে। এখন ধরেন বিএনপি তো একসময় একটা সংকটের মধ্যে ছিল, এখন বিএনপি সেই সংকটটা কেটে গেছে। এখন বিএনপি যদি আবার ধরেন আমাদেরকে সেভাবে মূল্যায়ন না করে আগাতে চায়, আমরা তো অবমূল্যায়ন হয়ে কোনো জায়গায় আগাবো না। আমাদের একটা ব্যক্তিত্ব, আমাদের একটা রাজনীতি, সমাজ, সোসাইটির প্রতি আমাদের একটা কমিটমেন্ট আছে। পরিষ্কারভাবেই কথা যে আমরা বিএনপির সাথে যাই, অন্যদিকে যাই, সেটা আলাপ আলোচনা, ন্যায্যতা, সম্মান এবং আগামী সরকারে আমাদের কি ভূমিকা থাকবে সেটা স্পষ্ট হওয়ার পরেই আমরা সিদ্ধান্ত নিব যে আমরা কোন দিকে যাচ্ছি। আর যদি রাজনৈতিকভাবে অ্যালায়েন্সের সাথে এ ধরনের কোনো সমন্বয়ে আমরা না পৌঁছাতে পারি, তাহলে যেহেতু উচ্চ কক্ষ হবে আগামীতে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ, উচ্চ কক্ষের যে 100 সংসদ সদস্য সেটি হবে নিম্ন কক্ষের রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে। তাহলে এককভাবেও নির্বাচনে অংশগ্রহণ করা হতে পারে। কারণ আমি হিসাব করে দেখেছি যে গণ অধিকার পরিষদের দেশে 7-8% ভোট ইতিমধ্যে তৈরি হয়েছে। তো 7-8% ভোট আমরা পেলে তো আপনার 100 আসনের মধ্যে প্রায় 10-11টার মতো আমরা সিট পাবো। তো এই তো 3 ত্রিমুখী সিদ্ধান্ত নিয়েই আমাদের আলাপ আলোচনা চলছে। হয়তো 2-3 দিনের মধ্যে আমাদের একটা চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আমরা শেষ পর্যায়ে আর দুটি প্রশ্ন আপনাকে করতে চাই। সেটি হচ্ছে যে আপনারা যদি আসন ভাগাভাগিতে যান বা নিজেরাও নির্বাচন করেন, নিশ্চয়ই এবারের যে নিয়ম হয়েছে যে আপনাদের নিজেদের প্রতীকেই ভোট করতে হবে। তো নিজেদের প্রতীকেই যখন ভোট করবেন, মানুষ কেন গণ অধিকার পরিষদকে ভোট দেবে? রাইট, এইবার নির্বাচন কমিশন একটি সুন্দর বিধান করেছে যে জোট করলেও রাজনৈতিক দলকে তার নিজের প্রতীকে ভোট করতে হবে, নিবন্ধিত দলকে। কারণ এটা আপনি একটা দলের নিবন্ধন নিয়েছেন, আপনার মার্কায় নির্বাচন করার আপনার নৈতিক সাহস স্বাভাবিক, তাহলে আপনি নিবন্ধন নিলেন কেন? আপনি অন্য দল করেন কেন? আপনি যদি মনে করেন যে আপনার নির্বাচনে জিততে বড় কোনো দলের মার্কা প্রয়োজন, জনপ্রিয় মার্কা প্রয়োজন, তাহলে সরাসরি সেই দলের সাথে আপনি যাওয়া উচিত। এই সমস্ত ছোট ছোট দল খুলে তো লাভ নেই। ইতিমধ্যে আমরা দেখেছি যে 2-1টি দল বিলুপ্ত করে তারা অন্য দলে যোগ দিয়েছে। সামনে এই সিরিয়াল আমরা শুনেছি আরও কিছু দল আছে, এটা ভালো চিন্তা ভাবনা। কারণ বাংলাদেশে এখন বোধহয় 60টির অধিক নিবন্ধিত দল, কিন্তু প্রকৃত অর্থে যদি যাচাই বাছাই করা হয় কাগজপত্র, জনসমর্থন, অফিস আদালত এগুলো, তাহলে 8 থেকে 10টার বেশি দলের নিবন্ধন টিকবে না। তো সেক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে গণ অধিকার পরিষদের প্রার্থীরা আমরা কোনো দলের সাথে আসন সমঝোতা বা সমন্বয় গেলেও আমরা আমাদের যে যৌবনের আসলে রক্ত সংগ্রামে গড়া দল গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকেই আমরা নির্বাচন করব এবং ট্রাক প্রতীকেই আমাদের প্রার্থীরা সারা দেশে যেখানে যারা নির্বাচন করবে তারা অংশ নেবে।
এখানে গণ অধিকার পরিষদকে আমি মনে করি যে দু তিনটি প্রধান কারণে মানুষের বিবেচনা করা উচিত। প্রথমত হচ্ছে যে গণ অধিকার পরিষদ বাংলাদেশে একমাত্র ক্ষমতার বাইরে থেকে জনগণের অধিকার আদায়ের সংগ্রাম থেকে একটা জন্ম নেওয়া দল, যেই দলের নামের সাথে আছে যে অধিকার, গণ অধিকার পরিষদ, জনগণ অধিকার নিয়ে কাজ করবে। তার ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ, যুব সংগঠন যুব অধিকার পরিষদ, শ্রমিক সংগঠন শ্রমিক অধিকার পরিষদ, পেশাজীবীর প্ল্যাটফর্ম পেশাজীবী অধিকার পরিষদ, প্রবাসীদের নিয়ে প্ল্যাটফর্ম প্রবাসী অধিকার পরিষদ, প্রত্যেকটা প্ল্যাটফর্মে অধিকার ভিত্তিক রাজনীতিটা আমরা করছি। এটা একটা ফার্স্ট কারণ। সেকেন্ড কারণ হচ্ছে আজকে যে মানুষ বাংলাদেশের পুনর্গঠনের যে স্বপ্ন দেখছে, যেই পরিবর্তন চাচ্ছে, এই পরিবর্তনের অগ্রসৈনিক হচ্ছে গণ অধিকার পরিষদ এবং এই অধিকার পরিষদের নেতাকর্মীরা। কাজে এই পরিবর্তনকে বাস্তবায়ন করার জন্য গণ অধিকার পরিষদের আগামীতে পার্লামেন্টে যাওয়া বা গণ অধিকার পরিষদের প্রার্থীদের সংসদে যাওয়ার কোনো বিকল্প নাই। গণ অধিকার পরিষদের বেশিরভাগ তরুণ এবং গতানুগতিক বা প্রথাগত রাজনীতির বাইরে থেকে একদল সুশিক্ষিত সচেতন প্রগতিশীল মানুষ এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে, যারা বাংলাদেশকে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে নিতে চায়। আমরা দুটো বিষয়কে জনগণের সামনে বারবার বলছি। একটি হচ্ছে যে বাংলাদেশের মতো একটা ওভার পপুলেটেড কান্ট্রি বা এরকম জনবহুল রাষ্ট্রকে এগিয়ে নিতে হলে এখানে আমাদের তরুণদের বা এই জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। কর্মসংস্থান দেশের মধ্যে পরিপূর্ণভাবে সৃষ্টি করা সম্ভব নয়। এখানে বহির্বিশ্বেও এই বাংলাদেশের মানুষের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে অনেকগুলো পলিসি আছে। ধরুন মিডল ইস্টের কান্ট্রিগুলো মুসলিম কান্ট্রি, আমরা যদি ওদেরকে বোঝাতে পারি যে তোমরা মুসলিম, আমরা মুসলিম, মুসলিম উম্মা, আমাদের দেশ পিছিয়ে, একটা ওভার পপুলেটেড কান্ট্রি, এদেরকে কাজের সুযোগ দাও। আমরা যদি অন্য দেশকে বোঝাতে পারি যে আমার দেশের দক্ষ পরিশ্রমী জনশক্তি তোমরা নাও, তাহলে কিন্তু আমরা বাইরেও বড় একটা শ্রমবাজার তৈরি করতে পারি। আমাদের এই জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করার জন্য তাদেরকে সুস্থ রাখাটা খুব জরুরি। তো সুস্থ রাখার জন্য আমাদের একটা সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা প্রয়োজন। আপনি নিশ্চয়ই গ্রামের মানুষের সাথে আপনার একটা কানেক্টিভিটি আছে, আপনি দেখবেন আপনার গ্রাম থেকে একটা মানুষকে শেষ পর্যন্ত চিকিৎসা নিতে ঢাকায় আসতে হয়। ঢাকা ছাড়া তার সুচিকিৎসা মেলে না। আমরা যদি মানে সেই চিন্তাও করে না, আমরা যদি বিভাগীয় পর্যায়ে এই চিকিৎসাটা নিশ্চিত করতে পারি এবং এই যে ওভার পপুলেটেড নিম্ন আয়ের মানুষের চিকিৎসা ব্যবস্থাটা যদি রাষ্ট্র থেকে আমরা নিশ্চিত করতে পারি, একটা সুস্থ সবল প্রজন্ম যারা দেশের জন্য শ্রম দেবে এবং দেশকে এগিয়ে নিবে, তার জন্য এই সুস্থ প্রজন্মের সুস্থ থাকার জন্য আমাদের একটা সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা প্রয়োজন এবং এই জনগোষ্ঠীকে জনসম্পদে পরিণত করার জন্য কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার। এই দুটো ব্যবস্থাকে আমরা মনে করি যে আগামীতে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রাইম কনসার্ন সব দলের নেওয়া উচিত। তো এরকম আমাদের বেশ কিছু চিন্তা ভাবনা আছে, যেটা আমরা মনে করি যে তরুণরা, নতুন প্রজন্মের আমরা মানুষ হিসেবে আমরা যেভাবে চিন্তা করতে পারি, ওল্ড জেনারেশন এবং প্রকৃততে এটা ঠিক বাংলাদেশের ওল্ড জেনারেশন পলিটিশিয়ানরা ফেইলিয়র জেনারেশন। তারা ফেল করেছে বাংলাদেশকে 50 বছর একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করতে, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণে। যেই কারণেই বাংলাদেশের 50 বছর একটা গণ অভ্যুত্থান হয়েছে। কাজেই এই ব্যর্থ পুরানো প্রজন্ম দিয়ে কিন্তু নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব না। তরুণদের, নতুন প্রজন্মকে আগামীর সংসদে রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে হবে। সেই জায়গায় গণ অধিকারের মতো প্ল্যাটফর্মকে মূল্যায়নের বিকল্প নাই। তরুণদের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে, এটি সবাই চায়, বাংলাদেশের মানুষ চায়। আমরা একদম শেষ পর্যায়ে শেষ প্রশ্ন, কেমন বাংলাদেশ চান? আমি প্রকৃত হচ্ছে অনেকদিন ধরে যেহেতু প্রতিকূল সময় সংগ্রাম করেছি, অনেক রক্ত ঝরিয়েছি, অনেক তীব্র মন্তব্য শুনেছি, মানসিকভাবে মর্মাহত হয়েছি, সেই অভিজ্ঞতা থেকে আমি মনে করি আগামীতে আমরা একটা সুন্দর, একটা সহনশীল, একটা গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র চাই, যেখানে আমাদের ভিন্ন মতের তর্ক হবে, গল্প হবে যুক্তি সহকারে, এবং একটা গণতান্ত্রিক পরিবেশ থাকবে। মানুষ রাষ্ট্রের দ্বারা একটা নিরাপত্তা পাবে, একটা নিরাপদ সমাজ হবে যেখানে কোনো মানুষ মবের শিকার হবে না, আক্রমণের শিকার হবে না, কথা বলতে গিয়ে শঙ্কায় থাকবে না যে তার কথা বলার কারণে তার বিরুদ্ধে মামলা হতে পারে, তাকে গুম হতে পারে। এই জন্য একটা নিরাপদ, আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই, যে যেখানে মানুষ না খেয়ে মারা যাবে না, বিনা চিকিৎসায় মারা যাবে না। এই ধরনের একটা মানবিক, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ আমরা দেখতে চাই। আমরাও সেটি চাই এবং আমরা আশা করি যে সামনের বাংলাদেশ, যে বাংলাদেশে আপনাদের মতো রাজনীতিবিদরা এসে নতুন রাষ্ট্র নির্মাণ করবেন, সেই রাষ্ট্র এগিয়ে যাবে আপনাদের হাত ধরে। আমাদের সাথে আজকে এই সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ, যারা আমাদেরকে দেখছেন তাদেরকেও কৃতজ্ঞতা।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে প্রশ্নোত্তর পর্বে। আগামী পর্বে অন্য আরেকজন অতিথিকে নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।